আসসালামু আলাইকুম গাইস। তো চলে আসলাম চার ভাইয়ের কলিজার এক বোন পর্ব 3 নিয়ে। তো চলো গল্পটা শুরু করি। মির্জাবাড়ির ড্রয়িং রুমে 20 বছরের একটা মেয়ে দৌড়াচ্ছে। তার পেছন পেছন তার চার ভাই। বড় ভাইয়ের হাতে জ্যাম্পার রুটি, মেজো ভাইয়ের হাতে জুসের গ্লাস, সেজো ভাইয়ের হাতে ফলের প্লেট, ছোট ভাইয়ের হাতে পানির গ্লাস। কিন্তু তাদের বনু এসবের কিছুই খাবে না। খাবারের হাত থেকে বাঁচতে এদিক সেদিক পালিয়ে বেড়াচ্ছে। মেয়েটা বয়সে আর হাত পায়েই বড় হয়েছে, কিন্তু আচার আচরণে এখনো বাচ্চাময় রয়ে গেছে। তার ভাইদের চোখে তো এখনো ছোট ক্ষণিকি। চার ভাইয়ের তাদের আদরের বনুকে সেই 10 বছরের ছোট মেয়ে মনে করে। অর্ণব বলল, বনু দুষ্টুমি করো না, একটু খেয়ে নে। উষা বলল, ওয়াকসি বড় ভাইয়া, এগুলা খেতে আমার একটুও ভালো লাগে না। আদিল বলল, দাঁড়া বনু, একটু জুস খেয়ে নে। উষা বলল, খাবো না, খাবো না, আমি কিছুই খাবো না। ঈশানও বলল, লক্ষ্মী বোন আমার, খাবারটুকু না খেলে তুই দৌড়ানোর শক্তি কোথায় পাবি? ঈশাদ বলল, বনু আর কিছু না খাস, কয়েক পিস ফলের টুকরো খেয়ে নে। উষা বলল, একদম না, আমার খেতে ভালো লাগে না, প্লিজ ভাইয়ারা, জোর করো না তো, আমার এগুলো খেতে বিরক্ত লাগে, কি বিশ্রী খেতে। উষা ওর ভাইদের ভাইও বলে ডাকে। এখন চার ভাইয়ের এক ভাইও তাদের বোনকে ধরতে পারছে না। ভীষণ জেদি মেয়ে, খাবার নিয়ে অনেক জেদ করে, এটা খাবে না, ওটা খাবে না, ওই ফল ভালো না, এই খাবারের স্বাদ নেই, নানান বাহানা করে। আর চার ভাই প্রতিদিন ওর পেছনে ছুটে হয়রান হয়ে যায়, কিন্তু এখনো বোনের আগের খাবার খায় না। যত দেরিই হোক বোনকে খাইয়ে নিজেরাই খাবে। সবার আগে ওদের বোন, তারপর বাকি সব কিছু। অর্ণব বলল, বনু তুই কি খাবি না? উষা বলল, আমার খেতে ভালো লাগে না ভাইউ। আদিল বলল, ঠিক আছে, তোর খেতে হবে না, তুই না খেলে আমরাও আজ কিছুই মুখে দেব না। ঈশান বলল, ভাইয়া সব কিছু রেখে দে তো, আমরা কেউ কিছু খাবো না। ও জানে না ও খাবার মুখে না দিলে আমরা খাই না। কৃত্রিম রাগ দেখিয়ে উষা বলল, ইমোশনালি ব্ল্যাকমেল করছো তোরা? মুখ গোমরা করে ঈশাদ বলল, তোর কিছু খেতে হবে না, চলো তো ভাইয়ারা, আমরা আমাদের কাজে চলে যাই। আজ আমরা এক ফোঁটা পানিও মুখে দেব না, তোরাও কিছু খেতে হবে না। চার ভাইয়ের বুদ্ধিটা কাজে লাগলো। চার ভাই চোখের ইশারায় এমনটা করছে। উষা চুপচাপ ভদ্র মেয়ের মতো সোফায় এসে বসলো। চার এখন কান্না পারছে। খাবার খেতে তার সবটাই কষ্ট হয়। আদিল বলল, এই তো আমার জাদু বনু, দেখি হাঁ করতো। উষা বলল, আমার খেতে ভালো লাগে না। ঈশাদ বলল, তোর কি খেতে ভালো লাগে একবার বল, পুরো দোকান তোর জন্য উঠিয়ে নিয়ে আসবো। উষা বলল, আমার ফুচকা খেতে ভালো লাগে। ঈশান বলল, ঠাটিয়ে একটা চড় মারবো, ভালো কিছু খেতে মন চায় না, তার এখন সকালবেলা ফুচকা খেতে ইচ্ছা করছে। উষা বলল, বড় ভাইউ, সেজো ভাইউ, ঈশানু শয়তানটাকে কিছু বলো, ও নাকি আমাকে মারবে, ওকে না বকলে আমি খাবো না। আদিল বলল, ওর এত সাহস হয়েছে নাকি যে হাত দিয়ে চর মারবে, সে হাত কেটে নিয়ে নেব। ঈশাদ বলল, শান, তোর সব সময় ওর সাথে লাগতে হবে, এভাবে খেতে চাইছে না। অর্ণব বলল, শানকে ইচ্ছের মতো বকে দিব, তুই একটু খেয়ে নে বনু। উষা বলল, আচ্ছা, ওকে বেশি করে বকে দিবে, একদম ভালো হয়েছে, এবার ভাইউরা তোমাকে বকবে, শয়তানি হাসি দিয়ে বলল। কোনো রকম একটা পাউরুটি, অর্ধেক গ্লাস জুস ও কয়েক পিস ফল খেয়ে দৌড়ে পালালো। পালানোর সময় সোফার সাথে বেজে পড়ে গেল। উষা উস করে শব্দ করলো। ঈশান বনু চিৎকার করে বলল। আর ঈশাদ বলল, কি হয়েছে তোর, ভয় পেয়ে? অর্ণব বলল, তুই ঠিক আছিস তো? আদিল বলল, দেখি কোথায় ব্যথা পেয়েছিস। চার ভাই দৌড়ে বোনের কাছে আসলো। আর পাগল হয়ে গেছে, কি থেকে কি করবে, ব্যথাটা যেন ওরাই পেয়েছে। উষা বলল, সামান্য একটু ব্যথা পেয়েছি ভাইয়া। ঈশাদ বলল, এই তোর সামান্য, অনেকখানি চামড়া ছিলে গেছে তোর। খাবার খাবে না, ব্যথা পাবে না তো কি করবে? ঈশান বলল, সরো তোমরা, আমি ওকে কোলে করে নিয়ে যাচ্ছি। একদম খেয়াল করে না, ঘাস ফড়িংয়ের মতো লাফিয়ে লাফিয়ে চলবে। অর্ণব বলল, আদি গিয়ে তাড়াতাড়ি ওষুধের বক্সটা নিয়ে আয় তো। আদিল বলল, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঈশান ওকে কোলে নিয়ে সোফায় বসাতো। সামান্য একটু চোট পেয়েছে, তাতেই ভাইদের যান চলে যাওয়ার মতো অবস্থা।
ঈশান ওর বোনকে কোলে করে সোফায় বসালো। চারজনের মন খারাপ। উষা বলল, ভাইয়া সামান্য একটু। অর্ণব বলল, একদম চুপ। চামড়া ছিলে গিয়ে লাল হয়ে আছে, তুই বলছিস কিছুই হয়নি। আদিল ব্যথার জায়গায় স্টেপিং লাগিয়ে দিচ্ছে। এতটা যত্নের সাথে যে বোনের গায়ে একটুও ব্যথা লাগে না, আলতো হাতে ফু দিয়ে স্টেপিং লাগাচ্ছে। দেখে মনে হচ্ছে ব্যথাটা আদিলই পেয়েছে। উষা ওর ভাইদের কাণ্ড দেখে ছলছল চোখের তাকিয়ে আছে। বাকি তিনজন খাবার নিয়ে হাজির। বাসার কাজের লোকগুলো হা হা করে তাকিয়ে আছে। এটা অবশ্য নতুন নয়, কিন্তু তারপরেও ওদের ভাই বোনের ভালোবাসার কাহিনীগুলো দেখতে তাদের অনেক ভালো লাগে। চার ভাই কখনো বোনের কোনো কাজেই কাজের লোকগুলোকে কখনোই কাজ করতে দেয়নি। সব কাজ নিজেরাই করবে। সত্যি এরকম ভাই পেতে সাত কপালের ভাগ্য লাগে, যা সবাইকে আল্লাহ দেয় না। আমাদের সবাইকে আল্লাহ একভাবে না একভাবে পরিপূর্ণ করে দেয়। সবাই সবকিছু পায় না, আল্লাহ আমাদের সেটাই দেয় যেটা আমাদের জন্য মঙ্গল। যেটা আমাদের নেই সেটা হয়তো আমাদের জন্য মঙ্গলকর ছিল না, তাই আল্লাহ দেয়নি। উষার একটা দুইটা নয়, চারটা ভাই আছে, কিন্তু ওদের বাবা মাকে নিয়ে গেছে। ভাই থাকাটা ওর জন্য মঙ্গলকর, তাই আল্লাহ ওকে দিয়েছে। উষা এতক্ষণ কান্না আটকে রাখতে পারল না, এখন আর পারলই না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। বোনকে কাঁদতে দেখে চার ভাই পাগল হয়ে যাচ্ছে। মনে করছে বোন অনেক ব্যথা পেয়েছে। আদিল বলল, বনু কি হয়েছে? অর্ণব বলল, কাঁদছিস কেন তুই? ঈশান বলল, অনেক ব্যথা করছে। ঈশাদ বলল, আমি ডক্টর নিয়ে আসছি। অর্ণব বলল, শান, আদি, কেউ গিয়ে জলদি ডক্টরকে নিয়ে আয়। নিশ্চয় বনু অনেক ব্যথা পেয়েছে। সামান্য চোটের জন্য চার ভাই এখন ডাক্তার ডাকবে বলে তো বোনকে কতটা ভালোবাসলে ভাইয়েরা এরকম পাগলামি করতে পারে? উষা ফুপিয়ে কান্না করতে করতে বলল। উষা বলল, আমার ব্যথা করছে না। তোমরা আমাকে এত ভালোবাসো কেন? আমার কত সৌভাগ্য যে তোমাদের মতো ভাই পেয়েছি। তোমরা কখনো আমাকে বাবা মায়ের অভাব বুঝতেই দেওনি। আমার জন্য এখনো নিজেরা বিয়ে করোনি। আমাকে বিয়ে দেওয়ার পর তোমরা বিয়ে করবে। কতটা ভালোবাসলে কোন ভাই তার বোনের জন্য এমনটা করতে পারে? আমার কপাল সত্যি অনেক বড় ভাইয়া। তাই তো আমি একটা না দুইটা না তিনটা নয় চারটা ভাই পেয়েছি। যদি এখনো আমার কিছু হয়নি, এখন কি করে বাঁচবো যদি তোমরা না থাকো? আমি না থাকলে একদম পাগলামি করবে না, তাহলে যে আমি মরে শান্তি পাবো না। ঈশান বলল, খবরদার একদম উল্টাপাল্টা কথা বলবি না তো। আদিল বলল, তোর কিছুই হবে না, তোর কিছু হতেই দেব না আমরা। ঈশাদ বলল, যে তোর দিকে তাকাবে তার চোখ তুলে ফেলবো। চার ভাইয়ের কলিজার তুই, তোকে ছাড়া কি করে বাঁচবো আমরা? অর্ণব বলল, আরেকদিন এসব কথা বললে তোর সাথে রাগ করে কথাই বলবো না কিন্তু। তোর চার ভাই তোর গায়ে এক ফুলের টোকাও লাগতে দিবে না। উষা বলল, আমি জানি ভাইউরা, কিন্তু যদি কখনো কোনো অ্যাক্সিডেন্টে আমার কিছু হয়ে যায়, এ তো ভালোবাসা যদি আমার কপালে না হয়। সবাই তো বলে বেশি সুখ নাকি কপালে সয় না, আমি তাই বলছি। চার ভাই বোনকে জড়িয়ে ধরে বলছিল, তোর কখনো কিছুই হবে না, তোর ভাইউরা তোর কিছুই হতে দিবে না। আল্লাহর কাছে যে প্রতি ওয়াক্তে নামাজে তোর জন্য দোয়া করি আমরা। তোর জীবন হেফাজতের মালিক যে স্বয়ং আল্লাহ। ঈশানের ডাকে আদিল ভাবনা থেকে ফিরে এলো। এতক্ষণ ধরে আদিল চেয়ারে বসে দুই গালে হাত দিয়ে পুরনো স্মৃতিগুলো কল্পনা করছিল। আশ্চর্য হলো সত্যি, উষার তখনকার কথাগুলোর সাথে এখনকার কথার পরিস্থিতি একদম মিলে গেছে। ঈশান বলল, ভাইয়া। আদিল বলল, বলো। ঈশান বলল, কখন থেকে তোমাকে ডাকছি, কোনো ধ্যানের ছিলে তুমি? বড় ভাইয়া তোমাকে ডাকছে। আদিল বলল, বনুর শরীরের অবস্থা কেমন? ঈশান বলল, এখন একটু ভালো। তখন যদি সাথে সাথে ডক্টর ডাকতে দেরি হয়ে যেত, তাহলে এতক্ষণ হয়তো আমাদের বনু না ফেরার দেশেই পাড়ি দিত। আদিল বলল, আমরা বেঁচে থাকতে আল্লাহ কখনো আমাদের কাছ থেকে বনুকে নিয়ে যেতে পারবে না। তারপরেও বাকিটা আল্লাহর ইচ্ছা, তিনি চাইলে সব করতে পারে। চল ভাইরা, ঈশাদ অপেক্ষা করছে। আদিল উঠে বোনের কাছে চলে গেল। তখন যদি ঈশান ডক্টরকে ডাকতে আর 2 মিনিট দেরি করত, তাহলে এতক্ষণে উষা কবরে থাকতো। এখনো চার ভাই মুখে কিছু দেয়নি,
খাবার তো গলা দিয়ে নামবেই না তাদের। আদিল ও ঈশান দেখলো অর্ণব থাই গ্লাসের উপর হাত রেখে খুব মনোযোগ সহকারে বাইরের দিকে তাকিয়ে আছে। ঈশাদ পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। আদিল বলল, ভাইয়া ডেকেছো? অর্ণব বলল, আমরা 4 ভাই থাকতে এত বডিগার্ডের কড়া নজরদারি থাকতে আমাদের বনুর মুখের অক্সিজেন মাস্ককে খুলল রেগেই। ঈশান বলল, কি বলছো এসব? অবাক হয়ে ঈশান বলল, ভাইয়া কিভাবে সম্ভব? আদিল বলল, যে এই কাজটা করেছে তাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। কে করেছে একবার তার নামটা বলো। কে করেছে এটা তার ব্যাপারে আমরা আইডিয়া আছে। অর্ণব বলল, সেটাই তো তোকে খুঁজতে হবে। আন্ডারওয়ার্ল্ডের সদস্য তুই, আমি নই। যে করেছে পালানোর সময় অরূপ তাকে দেখেছে, অরূপ পিছু নিয়ে ধরতে পারেনি। ঈশান বলল, জানে মেরে ফেলবো তাকে পেলে। আমাদের কলিজায় আঘাত করেছে, ওর কপালে কি আছে তাও নিজেও জানে না। অর্ণব বলল, প্রথমে বনুর অ্যাক্সিডেন্ট, তারপর আবার মারার চেষ্টা। এতগুলো পাহারাদার থাকতেও সবার চোখের আড়ালে যে এই কাজটা করতে পেরেছে সে সাধারণ কেউ নয়, আমাদেরই শত্রু, অনেক শক্তিশালী। তারা জানেও না কার সাথে পাঙ্গা নিতে এসেছে তারা। ধরতে পারলে ওদের বংশ নির্বংশ করে ফেলবো। আমাদের হারানো এত সহজ না। আমরা ভাঙবো, তবে মচকাবো না। আমরা আমাদের বনুর গায়ে এক টুকরো আঁচড় পড়তে দেব না। আদিল গোপনে ফোর্স লাগালো। কে এসব করেছে তা আমাদের জানতেই হবে, তাকে আমাদের ধরতেই হবে। আমার বনুকে এত কষ্ট দিয়েছে, তাকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। অর্ণব রেগে পেছনের দেয়ালে ঘুষি মারল। এই মুহূর্তে সে যে পরিমাণে রেগে আছে তা বাকি ভাইরা ভালো করেই বুঝতে পারছে। ঈশাদ বলল, তার মানে ভাইয়া বনুকে অ্যাক্সিডেন্ট করানো কি পুরো প্ল্যান? কেউ জেনে শুনে আমাদের বোনের অ্যাক্সিডেন্ট করিয়েছে? অর্ণব বলল, তারা জানে আমাদের 4 ভাইয়ের দুর্বলতা আমাদের একমাত্র বোন, তাই কাপুরুষরা সেখানেই আঘাত করেছে। আমাদেরকে আরো সাবধান হতে হবে। ঈশান বলল, আজ আমরা 1 মিনিটের জন্য বনুকে ছেড়ে কোথাও যাব না। পালা করে বনুকে পাহারা দিব। বডিগার্ডের আশায় রাখলে আমার অঘটন ঘটতে পারে। আদিল বলল, গুড আইডিয়া। আমাদের যার যে কাজ আছে সবগুলোই ক্যান্সেল করে দেই। 4 ভাই একটা রহস্যময় হাসি দিল। কারো বিপদ ঘনিয়ে আসছে, সে নিজেও জানে না সে কি ক্ষতি করেছে, তবে এতটুকু বলা যায় তার জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম গাইস। তো 4 ভাইয়ের কলিজার এক বোন গল্পটা তোমাদের মাঝে কেমন লাগতেছে তো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে 4 নাম্বার পার্টে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।